আমি কোনো রকম পক্ষপাতিত্ব না করলেও তুমি যদি আমার দলে যাও তাহলে কিন্তু এই নিয়ে কথা বলবে কিছু লোক। এমনকি যখন সোমা চক্রবর্তীকে আমি নিলাম, ও তো আমার পরিবারের কেউ নয়, এই বিভাস চক্রবর্তীর মেয়ে পুশ করছে, বিভাস চক্রবর্তী আলোচনা উঠলো। প্রতিষ্ঠিত দলে যোগ দিয়ে যদি ভাবে যে আমি দলে যোগ দিলাম, আমিও একজন প্রতিষ্ঠিত লোক, নিজে শিখবো না, নিজেকে তৈরি করব না, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কালেকটিভ, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। তুমি কালেকটিভে তখনই জরুরি এবং কালেকটিভটা তখনই শক্তিশালী যখন তুমি ইন্ডিভিজুয়াল হিসেবে শক্তিশালী। বাঙালি মধ্যবিত্তের যে নানা রকম কমপ্লেক্স আছে, কমপ্লেক্সিটিস আছে, হ্যাঁ, সেগুলো তো আমাদের জীবনে গার্হস্থ্য জীবন থেকে আরম্ভ করে সমাজ জীবন থেকে আরম্ভ করে থিয়েটার তো তার বাইরে নয়, সবই ঠিক আছে। কিন্তু টোটালিটিতে থিয়েটারটা একটা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের শক্তি প্রদর্শন করা, শক্তি মানে ভালো শিল্পের শক্তি আর কি, প্রদর্শন করার যে সেইটা তৈরি করতে পারলো না, বেসটা তৈরি করতে পারলো। থিয়েটারে কিন্তু পুঁজি বিনিয়োগ যাকে বলে, পুঁজি বিনিয়োগ, হ্যাঁ, যে এটা দেব, এই জিনিসটা ভালো করে প্রোডাক্টটা তৈরি হবে, সেই প্রোডাক্ট থেকে মুনাফা হবে, সবাই সেই মুনাফাটা আমরা পাবো, এই যে এটা সেটা কোনোদিন তৈরি। থিয়েটারে মহিলাদের ভূমিকা, মহিলাদের অবদান, পারফর্মার যারা তাদের তো ঠিক আছে, সেটাতে অনেক কথা বলা যায়। এই যে যারা কাকিমার মতো মানুষ, যারা রেগুলার নিজেরা, সেটা আমি আমার গ্রুপে সবসময় বলি যে তোমরা খালি ভাবো যে এই ত্যাগ করেছি, ওই ত্যাগ করেছি, সেই ত্যাগ করেছি। আমাদের বাড়ির মহিলারা তারা যে কত ত্যাগ করছে, হ্যাঁ, আমি যে রোজগারের জন্য বাইরে মানে অনেক কিছু কাজ নিচ্ছি না, শুধু থিয়েটারের জন্য নিজেকে রেখে দিয়েছি, হ্যাঁ, যার জন্যে সেই যত আয় করা যেত নানা উপায়, সেই আয় আমার হচ্ছে না। চাকরি ছেড়ে দিলাম, চাকরি পুরো ছেড়েই দিলাম, ভালো একটা চাকরি। সেই এইগুলো কার জন্যে? এইগুলো তো ও আছে, পাশে আছে বলেই তো করতে পারলাম, শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তীর জন্য। তো এইগুলো এরা বোঝে না যে এদের কি ডিরেক্টলি নেই, এরা এসে রোজ গ্রুপে বসছে না, রিহার্সাল দিচ্ছে না, করছে না, ছড়ি ঘোরাচ্ছে না, কিছুই করছে না, কিন্তু এরা ব্যাকগ্রাউন্ডে আছে। ব্যাকগ্রাউন্ডে এই যে মদতটা, হ্যাঁ, এই যে সাপোর্টটা, এটা কতখানি সাংঘাতিক। এবং আপনার পরিবারের তো ওই অর্থে কেউ আর পরবর্তীকালে থিয়েটার ওইভাবে করেনি। ঝিলিমিলি দি একটু মানে কলেজ জীবনে করেছে, তারপর সরাসরি যুক্ত হয়নি, তাই তো? ঝিলিমিলি তবু একটু ইয়ে ছিল, সেটা আমার একটা শোনো, আমি খুব সাবধানী মানুষ আর কি, অর্থাৎ একটা তখন পারিবারিক ইয়ে বলে একটা ঢেউ উঠেছিল যে এই নিজের মেয়েকে পুশ করছে, নিজের ছেলেকে পুশ করছে, নিজের দলের মধ্যে এই নিয়ে বেশ একটু ইয়ে হতো, বাইরেও হতো, এটা আলোচনা হতো, নিজের বউকে ঢুকিয়ে দিচ্ছে দলে। কিন্তু আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তারা কিন্তু নিজ নিজ গুণে কিন্তু তারা একদম গিয়েছে, ঠিক তাই। এবং মানে সবাই, অনেকেই যারা যায়নি তারাও সুযোগ পেলে হয়তো করতে পারতো, কিন্তু তারা অপশন ছিল, যায়নি, তারা সেই অপশনটা নেয়নি। আমার মেয়েরা তাই, আমার মেয়েরা তাই, ছোট মেয়ে খুব একটা ইন্টারেস্ট ছিল না বোধহয়, মনে হয়, আর বড় মেয়ের ছিল একটুখানি। আপনি কি বাধা দিয়েছিলেন তাকে? না, আমি কাউকে বাধা দিইনি, আমি দুটো জিনিস বলেছিলাম। আমি দেখো, আমি কোনো রকম পক্ষপাতিত্ব না করলেও তুমি যদি আমার দলে যাও তাহলে কিন্তু এই নিয়ে কথা বলবে কিছু লোক। এমনকি যখন সোমা চক্রবর্তীকে আমি নিলাম, ও তো আমার পরিবারের কেউ নয়, এই বিভাস চক্রবর্তীর মেয়ে পুশ করছে, বিভাস চক্রবর্তী আলোচনা উঠলো। সোমা তো আলাদা, ঘাটালের মেয়ে এসছে এখানে, তাকে আমি সমাধি মানে আমাদের সমাধি লাহোরে অভিনয় করছেন সোমা চক্রবর্তী, ও চক্রবর্তী বলে আপনার মেয়ে ভেবেছিল। ও আচ্ছা আচ্ছা, এটা জানতাম না। অবন্তীকে আমি খুব প্রমোট করেছিলাম প্রথম দিকে, সবাই অবন্তী চক্রবর্তী, মানে এটা হচ্ছে কি অদ্ভুত ব্যাপার আর কি। হ্যাঁ, তো আপনি তো বহু মহিলা মানে জুনিয়র ছেলে মেয়েদের জন্য, নতুনদের জন্য আপনি তাদের সবাইকে যেভাবে প্রমোট করেছেন। প্রথমে মহিলা বললে কেন? হ্যাঁ, প্রথমটা মহিলা দিয়ে শুরু করলাম। আমি মহিলা বলে মহিলা দিয়ে শুরু করলাম না, আমি মহিলা এই জন্য বলছি, আজ এখনো যে নাটকটা আমরা করছি অন্য থিয়েটারে, সেও একজন মহিলা পরিচালিকা। আমরা অপরাজিতার কথা বলছি। আমি নিজেও আপনি আমাকেও সুযোগ দিয়েছেন
অন্য থিয়েটারের না না এতে আমাদের নাট্য স্বপ্নকল্পতে ডিরেকশন দেওয়ার। তো মেয়েদের জন্য তো বটেই, সবার জন্যই আপনি নতুনদেরকে সবসময় পাশে থেকেছেন, উৎসাহ দিয়েছেন, এটা ঘটনা। কিন্তু এইটা আমি জিজ্ঞেস করছি, আপনি যদি কিছু মনে না করেন, অন্য থিয়েটারে পরবর্তী প্রজন্ম সেইভাবে, এটা কি কোথাও কেন ঠিক সেইভাবে তৈরি হলো না স্যার, যারা দলটাকে এগোতে পারে? যদি একটা প্রতিষ্ঠিত দলে যোগ দিয়ে যদি ভাবে যে আমি দলে যোগ দিলাম, আমিও একজন প্রতিষ্ঠিত লোক, নিজে শিখবো না, নিজেকে তৈরি করব না, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কালেকটিভ, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। তুমি কালেকটিভে তখনই জরুরি এবং কালেকটিভটা তখনই শক্তিশালী যখন তুমি ইন্ডিভিজুয়াল হিসেবে শক্তিশালী। তুমি যদি নিজেকে গ্রো না করাও, তুমি যদি নিজেকে এগিয়ে না দাও, সামনে না এগো, তুমি যদি নিজেকে তৈরি না করো। আমাদের সময় থিয়েটারে যাওয়ার আগে আমরা নিজেদের তৈরি করেছি অনেকভাবে, চেষ্টা করেছি। হ্যাঁ, নাটক দেখা থেকে আরম্ভ করে, ভালো ফিল্ম দেখা থেকে আরম্ভ করে, ভালো অভিনয় কাকে বলে সেটা বোঝার থেকে, বই পড়া থেকে, নানা রকমভাবে নিজেদের তৈরি করে তবে থিয়েটারে গিয়ে ঢুকেছি। ঢুকে আরও শিখেছি, আরও দেখেছি, আরও শিখেছি, সেইটা তৈরি করেছি। কিন্তু যদি এরা ভাবে যে আমি অমুক দাদার দলে আছি কিংবা অমুক দলে আছি, খুব নাম আছে তার, সুতরাং আমার আর কি আর কিছু না করলেও চলবে, হ্যাঁ, এইভাবেই বেশ আমি এগিয়ে যাব, সেই ঘটনাগুলো ঘটছে সব অনেক ক্ষেত্রেই ঘটছে। যার জন্যে বড় বড় অনেক দল, যাদের অবস্থা, তারা নাম করবো না, কিছু দল একেবারে টপে ছিলেন যারা, তারা আজকে কোথায়? তারপরের জেনারেশন তৈরি হয়নি, কারণ তৈরি হয়নি মানে তারা তো লোকগুলো এসছে, অ্যাট্রাক্টেড হয়েছে, এসেছে, কিন্তু নিজেকে তৈরি করার যেটা, তাই ভাবে এই দলে আছি আমি বড়, তা নয়। দলটা তুমি যদি নিজেকে বড় করো, নিজেকে যদি তৈরি করো, তাহলে তুমি দলটাকে কন্ট্রিবিউট করে দলটাও বড় হবে। আর তুমি যদি নিজেকে বড় না করো, নিজেকে তৈরি না করো, বড় মানে আমি এই কথা বলছি, নিজেকে তৈরি না করো, তাহলে দলটা উইক হবে, হচ্ছে। সেটা তো ঠিকই স্যার, কিন্তু একটা তো পলিটিক্স ভেতরকার থিয়েটার, এটা আমরা থিয়েটারের লোকেরা জানি, থিয়েটারের ভেতরকার যে পলিটিক্স, দলের যে পলিটিক্স, তারও তো একটা ভূমিকা থাকে স্যার। মানে আপনার কি কখনো আফসোস হয়নি? শোনো, বাঙালি মধ্যবিত্তের যে নানা রকম কমপ্লেক্স আছে, কমপ্লেক্সিটিস আছে, হ্যাঁ, সেগুলো তো আমাদের জীবনে, গার্হস্থ্য জীবন থেকে আরম্ভ করে, সমাজ জীবন থেকে আরম্ভ করে, থিয়েটার তো তার বাইরে নয়। ধরুন আমি বলছি, আমি জানি বলে, যখন আমি তো মনীষাদি আমার খুব ক্লোজ, আপনি জানেন মনীষা আদক, মনীষাদি বাদশাদা, ওই সময়টা যখন আমি শুনেছি আপনি খুব কষ্ট পেয়েছিলেন যখন ওরা বেরিয়ে গেল অন্য থিয়েটার থেকে, অনেক দল থেকেই, আমরাও সব দল থেকে বেরিয়ে গেছি, প্রচণ্ড ভালোবাসা সত্ত্বেও বেরিয়ে গেছি বা বেরিয়ে যেতে বাধ্য হয়েছি, হোয়াট এভার। এটা দুতরফেরই তো হয়, মানে একদল তৈরি হয় না, তারা কেউ কেটা হয়ে বসে, সেটাও যেরকম সত্যি, আবার তৈরি ছেলেমেয়েরা থাকতে পারেন না দলে, ভেতরকার পলিটিক্সের জন্য, এটাও তো সত্যি কথা একদম। কিন্তু ভেতরে যারা থেকে গেল তারা বোঝে না, তারা ভাবে যে কেন চলে গেল, কিন্তু তোমাদের জন্যই যে চলে গেল, সেটাই সামহাও তোমাদের মধ্যে সেই বন্ডিং ব্যাপারটা নেই, সেই দায়িত্ব থাকে, বড়দের তো দায়িত্ব থাকে, ইনক্লুসিভিটি নেই। হ্যাঁ, ইনক্লুসিভ হওয়া উচিত। আমার কাছে যারা এসছে একসঙ্গে কাজ করতে, তারা একসঙ্গে কাজ করার মানসিকতা গড়ে তোলা উচিত। তুমি একটা কমপ্লেক্স দেখো না, একটা যদি হাউসিং কমপ্লেক্স দেখো, হ্যাঁ, সেখানে তো কমিউনিটি লিভিং এর জন্য নিজেকে প্রস্তুত করা দরকার। একটা কমিউনিটি লিভিং কমন অনেকগুলো প্রবলেম আছে, সেইগুলো শেয়ার করা উচিত, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস। কিন্তু সেটা না করে এই পেছনে লাগা, ওর পেছনে লাগা, এই গ্রুপ করা, এই করা, এই করা, সেই করা হয় কেন? বাঙালি সম্পর্কে আছেই যে বাঙালি থাকলেই হচ্ছে মানে দুর্গাপূজাও পলিটিক্স, ক্লাবেও পলিটিক্স, পলিটিক্স বাঙালি ছাড়তে পারে না। এই বৃহত্তর পলিটিক্সের কথা, কমিউনিটি ফিলিংটা যেরকম অনেকের মধ্যে, যেরকম তুমি যদি দেখো যে মারোয়াড়িরা যখন তো বাইরে থেকে এসছে কলকাতায়, কিন্তু বাইরে থেকে কলকাতায় এসে তাদের ব্যবসা বাণিজ্য তাদের ওখানে ফ্লারিশ করেছে, একদম।
কিন্তু তাদের পারিবারিক বন্ডিংটা কিন্তু ভীষণ আছে। পারিবারিক শুধু না, জাতিগত জাতিগতভাবে। আমার বন্ধু ছিল সেই শিবকুমার ঝুনঝুনওয়ালা, হ্যাঁ, তাদের বাড়িতে প্রত্যেক দিন 100টা পাত পড়ে, 100টা পাত পড়ে, কারণ তারা সব যে একেবারে ফ্যামিলিরই একবারে ঘনিষ্ঠ তা নয়, কিন্তু তারা আশপাশের আত্মীয় স্বজন দেশ থেকে এসছে, কাজ করছে, ইয়ে করছে, অমুক করছে। এই যে ব্যাপারগুলো, এইগুলো বাঙালির উঠে গেল, একদমই তাই। বাঙালি ভীষণ ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেল। হ্যাঁ, আলটিমেটলি তো থিয়েটারেরই ক্ষতি হলো স্যার, হলো তো বটে। এবং অন্য থিয়েটারকে নিয়ে আমরা যেভাবে অন্য থিয়েটারকে শুনেছি বা দেখেছি, অন্য থিয়েটারে এত রকমের কাজ, আপনার এত ধরনের ভাবনা, এত স্বপ্ন, এত পরিকল্পনা, মানে বাড়ি তৈরি, মানে অন্য থিয়েটার ভবন তৈরি থেকে শুরু করে তারপরে নাট্য স্বপ্ন গল্পের মতো ওরকম একটা অনুষ্ঠান। আমাদের তো মানে বেস্ট সময়টা কাটিয়েছি আমরা থিয়েটারে নাট্য স্বপ্ন গল্পে পারফর্ম করে, দেখে, দর্শক হিসেবে, মানে অনেকগুলো। এইগুলো নিয়ে কি এখন তো আপনার তো এরকম আরো অনেক কাজ আছে আমি জানি, এই মধ্যে কোনগুলো নিয়ে আপনার আফসোস আছে, মনে হয় যে আপনি আরো ভালো হতে পারতো কিন্তু হলো না? থিয়েটারটা যেখানে যাওয়ার কথা ছিল, থিয়েটারের স্পোরাডিক্যালি একজন ভালো কাজ করলো, একটা ভালো নাটক করলো, সেটা ঠিক আছে, এখনো আছে। দেবাশিস সেটা এসছে, শুনছি রিসেন্টলি বিপ্লব ভালো কাজ করছে, লালের মতো একটা ডিরেক্টর কাজ করছে, না সবই ঠিক আছে, কিন্তু টোটালিটিতে থিয়েটারটা একটা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের শক্তি প্রদর্শন করা, শক্তি মানে ভালো শিল্পের শক্তি আর কি, প্রদর্শন করার যে সেইটা তৈরি করতে পারলো না, বেসটা তৈরি করতে পারলো না। এর পেছনে কি গ্রান্টের একটা ভূমিকা আছে আপনি মনে করেন? কোনো কিছুরই ভূমিকা নেই, হ্যাঁ, কোনো কিছুরই ভূমিকা নেই। ব্যাপারটা হচ্ছে আবার আছে সব কিছুরই, নিজের ঠিক থাকাটাই হচ্ছে আসল। আমাকে অন্য আরেকজন এসে ইনফ্লুয়েন্স করলো, আমি মদকে রাস্তায় পড়ে রইলাম, কাজ করলাম না, সেটা তো ভূমিকা নয়, ওটা আমি নিজেকে সমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম খারাপ দিকে। হ্যাঁ, কিন্তু এই যে আপনি বলছেন না স্যার যে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, এটা আমারও স্বপ্ন। মানে আমার মনে হয় সবাই যারা থিয়েটারটা করতে চায় সবাই এই স্বপ্নটা দেখেন। বাদলবাবুর মতো করে দেখেছিলেন, বা আপনারা দেখেছেন, আমরাও এখনো ভাবছি। কিন্তু এই পদ্ধতিটা এখন যে থিয়েটারের যে চেহারা, গ্রুপ থিয়েটারে যেটা আপনি বলছেন যে অ্যাসেম্বল করে হচ্ছে, এখান থেকে ওখান থেকে নিয়ে, আপনি একভাবে করেছিলেন শৈল্পিক কারণে, এখন এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, কারণ স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেছে। এটা সবাই ফ্রিল্যান্সার, সবাই 5টা দলে কাজ করে, এবং তার ফলে জুড়ে জারে নিয়ে একটা প্রোডাকশন তৈরি হচ্ছে, প্রোডাকশন টিম। তারপরে সেই টিমটা ভেঙে যাচ্ছে, তারপরে আবার নতুন প্রোডাকশন টিম তৈরি হচ্ছে, এইটা একটা ব্যাপার। এবার এইটা তার ফলে একটা স্টার নিয়ে থিয়েটারের একটা এই তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু ভালো থিয়েটার হচ্ছে। শুধু স্টারও নয়, ব্যাপার হচ্ছে ওই নিজেদের পার্মানেন্ট একটা গ্রুপ, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস, এই সমস্ত নিয়ে যে নিজেদের সেটা গড়ে ওঠে, যেটা থিয়েটার ওয়ার্কশপে প্রথম দিকে আমরা গড়ে তুলেছিলাম, পরের দিকে আস্তে আস্তে থিয়েটার ওয়ার্কশপেও সেটা চলে গেছে। কিংবা আমি এখানে যেটা করতে চেয়েছিলাম, এটা নির্ভর করে জানো তো, অ্যামেচারদের না বেশি দূর যাওয়ার হিম্মত নেই। আফটার অল অ্যামেচার্স। পেশাদার হলে তার একটা আলাদা ইয়ে থাকে, লক্ষ্য থাকে, আলাদা ভেতর থেকে একটা ড্রাইভ থাকে, হ্যাঁ, মানে যেগুলো আমাদের সামনে প্রতিবন্ধকতা আসছে সেগুলোকে জয় করার, সেগুলোকে কাটানোর একটা ইয়ে থাকে। কিন্তু হচ্ছে না গেলেও হবে, না করলেও হবে, না করলেও হয়, গেলাম না, দেরি করে গেলাম, কিছু শিখলাম না, কিছু বললাম না, মুখ করলাম না, হয়। আবার কিছু লোক তার মধ্যে ভালো আছে, ব্যাপারটা দানা বাঁধলো না, একটা স্ট্রাকচার গেল না, দাঁড়ালো না, ভলান্টারি ওয়ার্ক হিসেবেই রইল। এটাই বা কেন হলো না? পুঁজির বিনিয়োগ কেন হলো না আমাদের থিয়েটারে? মানে সিনেমাতে তো হচ্ছে, এত পচা সিনেমাতে এত কোটি কোটি টাকা খরচা হচ্ছে, থিয়েটারে তো তার 10 ভাগের 1 ভাগ খরচা হলে একটা ভালো থিয়েটার হয়ে যায়। কেন প্রডিউসাররা এগিয়ে আসেন না থিয়েটারে? না, থিয়েটারে হলো না তো সেটা প্রথম থেকেই হলো না। প্রথম থেকেই কোনো টাকাওয়ালা লোক টাকা দিচ্ছে,
কোনো মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে বলে তার জন্য থিয়েটারে টাকা সে তো দিচ্ছে, বাজে। নটি বিনোদন হ্যাঁ, দিতে হ্যাঁ। আরম্ভ করে সব ব্যাপারগুলো জানোই তুমি। সুতরাং থিয়েটারকে ভালোবেসে যে সবাই দিয়েছে তা না, আবার অনেকে দেখানোর জন্যে, লোককে দেখানোর জন্যে করেছে, সেসব দিয়েছে। থিয়েটারে কিন্তু পুঁজি বিনিয়োগ যাকে বলে, Properly, পুঁজি একদম, বিনিয়োগ, হ্যাঁ, হ্যাঁ, যে এটা দেব, এই জিনিসটা ভালো করে প্রোডাক্টটা তৈরি হবে, সেই প্রোডাক্ট থেকে মুনাফা হবে, সবাই সেই মুনাফাটা আমরা পাবো। ঠিক। এই যে এটা সেটা কোনোদিন তৈরি এটা তো হয় অনেক হেলদি হতো স্যার, এই গ্রান্ট নির্ভরতার থেকে এটা কি আপনার মনে হয় না অনেক হেলদি অনেক হতো? হতো তো বটেই। গ্রান্টের জন্য তো নানা রকম কারচুপি চলছে, কারচুপি হয়, চলছে, নানা নানা রকম ধরনের চলছে। কারচুপি হয়। সেটাই খুব দুঃখজনক মনে আর হয়। কজন গ্রান্ট পায়? সবাই কি গ্রান্ট পাওয়া যায় নাকি? পায়নি। পায় না, বন্ধ করে দিচ্ছে বিজেপি, তো আর ভবিষ্যতে কি করবে ভগবানই জানে। বিজেপির নামে খালি দোষ দিও না। না বিজেপির না, একা দোষ দিচ্ছে না, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সবাই, সব চরিত্র নষ্ট হলে সবারই হয়। হ্যাঁ, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। আমি বলছি স্যার, এটা খুব বড় একটা প্রশ্ন, কিন্তু আমি জানি একটু ছোট করে উত্তর দেওয়া যাবে না, কিন্তু পরিচালক হিসেবে আপনার যে পদ্ধতিটা, নাট্য নির্মাণ যে পদ্ধতিটা, স্ক্রিপ্ট থেকে প্রোডাকশন, একটু নাটশেলে যদি দুই একটা কথা বলেন, আমার খুব জানার ইচ্ছে ব্যক্তিগতভাবে। নাট্য নির্মাণের ওইভাবে ডিফাইন করা যায় না, বলছো। এক একটা নাটক এক এক রকমের হয়। পিটার ব্রুক এখানে এসেছিলেন, পিটার ব্রুক বলছিলেন ওয়ার্কশপের সময় আমাদের নন্দনে উনি ওয়ার্কশপ করিয়েছিলেন, তখন একটা মিট হয়েছিল আমাদের সঙ্গে, সেখানে বলেছিলেন যে এক একটা নাটক নিজে আগে থেকে সমস্ত কিছু ভেবে গিয়ে নাটক করলাম, হ্যাঁ, এরকম হয় না। নাটক করতে 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 নাটক ডেভেলপ করে একটা জিনিস বোঝায়। তখন আমি আপত্তি না, আমি বলেছিলাম হয় সেটা ঠিক, কিছু কিছু নাটকে সত্যি কাজ করতে করতে, একটা টেক্সটকে নিয়ে কাজ করতে 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 এটা ইভলভ করে একটা জিনিস তৈরি হয়। আবার কিছু নাটক আগে থেকে একেবারে সমস্ত ছোকে নিয়ে কাজ করা যায়। আমি আমার নিজের এক্সাম্পল থেকে বলছি, নিজের দেওয়া, যে চাক ভাঙা মধু যখন করি আমি ওরকম কাজ করতে 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 ডেভেলপ করে করেছি ব্যাপারটা। এই জায়গায় গিয়ে দাঁড়াবে জানতাম না, কিন্তু দাঁড়িয়েছিল। আবার যখন মাধব মালঞ্চি কন্যা করি, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে আগে থেকে একদম চার্ট করে সমস্ত কিছু, এখান থেকে যাবে, এখান থেকে গিয়ে ওই জায়গায় করবে, এই করবে, হ্যাঁ, অমুকটার জায়গায় এই জিনিসটা নিয়ে আসবো, পাপেট এই জায়গায় পাপেটটা নিয়ে আসবো, পাপেটের এরকম সবটা কিছু আগে ঠিক করা অঙ্কের মতো, এবং সেটা করেছি। সুতরাং ইট ডিপেন্ডস যে তুমি কোন সাবজেক্ট নিয়ে করছো, সেটা কতখানি কি অ্যালাউ করছে, কতখানি দরকার, কতখানি প্রয়োজন, সেই অনুযায়ী তোমাকে এগোতে হবে। এটা একটা ওয়ারফেয়ারের মতো, একটা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে যেরকম নানা রকম স্ট্র্যাটেজি, নানা রকম ইয়ে থাকে, পন্থা, যে কোনো একটা পন্থা নিয়ে করলে তুমি সব যুদ্ধ জয় করতে পারবে না। হ্যাঁ, নানা জায়গায় নানা, তার প্রাকৃতিক পরিবেশ, তার অমুক, তার তমুক, শত্রুর যে তার শক্তি কিরকম, নানা রকম অঙ্ক কষে তারপরে এগোতে হয়। থিয়েটারটাও ঠিক তেমনি আমার মনে হয়। একদম, মানে উৎপল দত্ত শুনেছি যে একদম দাবার বোর্ডে নিয়ে বুঝিয়ে দিতেন কম্পোজিশন। হ্যাঁ, আবার এটা তো টেবিল টপ বলে ওটাকে, টেবিল টপ। হ্যাঁ, আমি যেরকম মাধব মালঞ্চিটা তাই করেছিলাম, একদম সেটটা তৈরি করে নিয়ে গিয়ে বলেছিলাম যে পাঠগুলো আগে করো, বাংলা ভাষাটা শেখো, ভুলে যাও, মুখস্থ করবে না, প্রথম থেকে ছোট 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 এরকম করে নিয়ে টুকরো 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 করতে 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 এগিয়েছিলাম। কারণ অনেকে ল্যাঙ্গুয়েজটা তুলতেই তো বিরাট বিশাল বিশাল ব্যাপার। আপনি কি গোটা থিয়েটার মানে স্টেজ হওয়ার আগে দেখতে পান স্যার? এটা অনেকে বলেছে আপনার সম্পর্কে, মানে আপনার সাথে কাজ করেছেন দীর্ঘদিন। আমাদের স্বপ্না কাকিমা ছিলেন না, মানে স্বপ্না সেন রায়, স্বপ্না আমি জেঠি বলতাম, জেঠি আমাকে বলতো বিভাসদা না পুরো থিয়েটারটা হওয়ার আগে দেখে নেন পুরো থিয়েটারটা। আমি বললাম তাই? দেখতে তো হয়, ভিজুয়ালাইজ তো করতেই হয়। ভিজুয়ালাইজেশন বলে একটা জিনিস আছে, কমার্শিয়াল আর্টে ভিজুয়ালাইজার বলে একটা পোস্ট আছে, আর্টিস্ট আছে একজন, আর একজন ভিজুয়ালাইজার। ভিজুয়ালাইজার কিন্তু সে দেখতে পায় পুরো জিনিসটা, ডিজাইনটা কিরকম দাঁড়াবে, ডিজাইনটা সে যে করছে, সাজাচ্ছে,
সেইরকম তেমনি থিয়েটারটা তুমি যদি চোখে দেখতে না পাও, মানুষগুলোকে যদি দেখতে না পাও কোথায় তারা বাস করছে, এবং সেটা আবার স্টেজে কীরকম হবে, যে দুটো জিনিস, জীবনকে এবং মঞ্চের তাদের উপস্থিতি, মঞ্চে তাদের যেভাবে পরিবেশন করছি, মঞ্চে তাদের যেভাবে দেখাচ্ছি, শুধু মঞ্চটাও জানতে হবে, মঞ্চে কীরকম দেখাতে হবে, এবং দর্শকরা বসে আছে কোথায়, সেখানে সেই পয়েন্ট অফ ভিউ থেকে কী করে কীরকম দেখাবে। অ্যাট দি সেম টাইম যে জীবনটা তুলে ধরছি সেই জীবনটা কীরকম অ্যাকচুয়ালি, তারা কিভাবে জীবনযাপন করছে, তাদের মধ্যে কি মানে ইয়ে হচ্ছে ভেতরে এবং বাইরে, সেই সমস্ত ব্যাপারটাও জানতে হয়। নাহলে জীবন না দেখলে সম্ভব নয়। আরেকটা জিনিস আমার মনে হয়, যেটা মানুষকে ভালোবাসতে হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে স্টোরি আছে, তার আছে, এবং সেটাকে ওই চোখে দেখতে হয় আর কি, মানে মানুষকে ভালোবাসতে হয়। সেটা খুব বাঙালি মধ্যবিত্তদের মধ্যে এটা একটু কম আছে। কম আছে না কমে গেছে? কমে গেছে, সেটাই আমার তাই মনে হয়। স্যার ভালো নাটক, আপনি এটা ভালো প্রোডাকশন, ভালো থিয়েটার, ভালো নাটক মানে টেক্সট, ভালো অভিনয়, এইটা বলতে ঠিক মোটামুটি কি কি চিহ্ন দিয়ে, আপনি ওরকম করে বলা যায় না আমি জানি, একটু যদি বলেন। আমার খুব সাফ কথা, আমি নাটক দেখতে বসে যদি পুরো ব্যাপারটা যদি খুব ভালো লাগে, সমস্ত ব্যাপারটার এক্সপিরিয়েন্সটা যদি আমার ভালো লাগে, তখন কিন্তু আমি নিজে একজন পরিচালক নই। আচ্ছা, আমি থিয়েটারের ওই রকম এক্সপার্ট লোক নই আমি, তখন আমি কিন্তু একজন দর্শক। আচ্ছা, আমার যদি ভালো লাগে তখন আমি বের করার চেষ্টা করি কেন ভালো লাগলো। আচ্ছা, তখন আমি প্রত্যেকটা জিনিস ইউনিটগুলো আলাদা আলাদাভাবে বিচার করে দেখি, এই জন্যে ভালো লেগেছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার মানে অ্যাপ্রিসিয়েশনের পদ্ধতি। আর নাটক যখন বাছেন সেই ক্ষেত্রে ওই ভালো লেগে গেল, কেন ভালো লাগলো, তাহলে সেইটা দেখা, কেন ভালো লাগলো, এই নাটকটা করে মনে হলো না এটা করা উচিত, আজকে এই সময়ে করা উচিত, এরকম নাটক হয়নি, এরকম নাটক নিয়ে ডিফিকাল্ট, কিন্তু এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে ভালো হয়, দেখলে হয় কীরকম করা যায়, এইটা মনে হয়। হ্যাঁ, আমি বলছি যে যার জন্য আমার একটা জিনিস আছে নিজের সম্পর্কে বলতে খুব সংকোচ হয়, সেটা হচ্ছে আমি কোনো একটা ধারায় নিজেকে সীমাবদ্ধ রাখিনি। আমার রিপিট করি না আমি কখনো, অর্থাৎ আমি এটা ভালো করলাম সুতরাং একটা ওই রকমই নাটক করবো আর একটা, তা নয়। আমি আবার অন্যরকম করবো, আবার অন্যরকম করবো, আবার একটা কমেডি করবো, আবার একটা বিদেশি নাটক করবো, আবার একটা পুরনো নাটক করবো, আবার এই যে এটাতে আমার অনেকটা মানে এটা বললে লোকে একটু ইয়ে করবে, হয়তো ভুল কুচকাবে, সত্যজিতের মধ্যে এই এলিমেন্টটা দেখেছি। উনি নানা রকমের কাজ করতে চান, নানা রকমের, ছোটদের জন্যও কাজ করছেন, ডিটেকটিভ গল্পও করছেন, হাসির গল্প করছেন, আবার সমসাময়িক সমাজকে নিয়েও নাটক করছেন, সিনেমা করছেন। এই যে ভ্যারাইটিটা, হ্যাঁ, এবং এটা আমি বলবো যে আইডিয়াল বাঙালি আর কি, যারা মানে শিখ বাঙালি, তাদের এই মেজাজটা থাকে, সব রকম কাজ করার একটা, এটা সবসময় হয়তো পারা যায় না, কিন্তু এই জন্য তার মনটা খুব খোলা রাখতে হয়। অভিনেতাদের মধ্যে কি কি গুণ পেলে আপনি খুশি হন যখন আপনি পরিচালক? এইটা খুব কঠিন প্রশ্ন। কেন? অভিনেতাদের অনেক কিছু খেয়াল রাখতে হয় সেটা। হ্যাঁ, অভিনেতা তো ডিরেক্টরের যে পরিকল্পনা সেই অনুযায়ী সেটা মূর্ত করে তুলবে মঞ্চে, সেই তো। সুতরাং সেই ভাবনাটাকে বোঝা, পরিচালকের ভাবনাটাকে বোঝা, বিষয়টাকে বোঝা, মানুষগুলোকে যে মানুষগুলো চরিত্র হিসেবে আসছে সেই চরিত্রগুলোকে বোঝা, তাদের অ্যাকশন রিয়াকশন সমস্ত কিছুটা, মানুষের মধ্যে কি ক্রিয়া হয়, ভেতরে যে ইয়েটা কাজ করে, আমাদের প্রত্যেকটা জিনিস, এই যে আমি কথা বলছি, আমার কথা বলার মধ্যে যে আমি ভেতরে কি
ক্রিয়া কাজ হচ্ছে, করছে। ভেতরে কিভাবে তৈরি হচ্ছে, ইনার তোমার সেলফ তোমার উত্তরগুলো দেওয়া তৈরি হচ্ছে, হ্যাঁ, ভেতরে তখন কি ফিলিং হচ্ছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটা বোঝা। শুধুমাত্র ব্লাইন্ডলি কতগুলো কথা দেওয়া হয়েছে বলে আমি সেই কথাগুলো বলবো তা তো নয়। সেই চরিত্রটাকে বোঝার জন্য এই এতগুলো জিনিস দরকার হয়। কেন ওভাবে রিয়্যাক্ট করছে, কেন ওইভাবে রিয়্যাক্ট করছে না, কোনো ইয়ে করছে না, কোনো এইভাবে কথা বললো কেন, হঠাৎ চেঁচিয়ে কথা বললো কিংবা আস্তে কথা বললো, কিংবা কোথায় সে খুব ক্লান্ত কিংবা মানে এত রকমের আছে মানুষের রূপ আর কি দেখা যায় আর কি চারদিকে। হ্যাঁ, ওই যে অরুণের একটা ইয়ে ছিল না কি, কত রূপ মানুষের, কত রূপ, হ্যাঁ, প্রকৃতিরও কত লীলা, মানুষেরও কত রূপ, জগন্নাথের গান। জগন্নাথের গান, ওইটাই একদম। মানে আপনি কি কোনো মানুষের কত রূপ, এইটাই। এবং প্রত্যেকটা মানুষটা আলাদা আলাদা, হ্যাঁ, একরকম দেখতে, হাত পা অমুক, এই মাথা সব আছে, কিন্তু প্রত্যেক আলাদা আলাদা। এই যে আলাদা আলাদা মানুষকে চেনা, বোঝা এবং সেইটাকে নিয়ে আসার চেষ্টা করা, তার মধ্যে তো ইন্টারেস্টিং জিনিস আর নেই, যদি করতে পারা যায়। স্যার, আপনি কি কোনো পার্টিকুলার মেথডে বিশ্বাস করেন? মানে এই স্টানিস্লাভস্কি মেথড বা আজকাল অনেক নতুন নতুন মেথডের কথা শুনছি। কতগুলো বেসিক জিনিস তো আছেই, তাদের কাছে কিউ পাওয়া যায়, নাহলে জানতামই না, নাহলে এই যে লাইনে ভাববো সেই লাইনটাই পেতাম না। আমি বলছি যে আপনি যখন অভিনেতাদের তৈরি করেন কোনো নাটকের জন্য, তখন কি আপনি কোনো মেথড ফলো করেন, পার্টিকুলার কোনো মেথড ফলো করেন? মানে সজ্ঞানে নয়, যেটা ভেতরে হয়তো আছে, আপনি জানেন, সজ্ঞানে নয়। বুঝতে পেরেছি, একদম। অঙ্ক এই জায়গায় মেথড এই বলেছে তুমি এইটা তাহলে a + b হোল স্কয়ার, হ্যাঁ ওইটা কর, ওইটা সেটা বোধহয় কারোর পক্ষেই সম্ভব নয়। স্যার, পরিচালনা তো সবটা, থিয়েটারের সব দিকটা দেখতে হয় পরিচালনার জন্য, কিন্তু তারই মধ্যে যেরকম অরুণ স্যারের মিউজিক নিয়ে বিশেষ উৎসাহ আছে, আপনার তো বোধহয় মঞ্চসজ্জা বা মঞ্চ নির্মাণ, স্টেজ, হ্যাঁ, এটা কি হয়, মঞ্চটা না পেলে, মঞ্চের বিষয়ে ভাবনাটা আগে থাকতে না হলে আমি কিন্তু কাজ শুরু করতে পারি না। ঠিক। কারণ কি, কোন স্পেসটাতে ঘটনাটা ঘটছে, তার চরিত্রটা কি, তার রং কি, তার রূপ কি, সেটা যদি না থাকে তাহলে আমার চিন্তাটা খেলে না, তার চরিত্রগুলোকে কিভাবে ওই স্পেসের মধ্যে নিয়ে আসবো আমি খেলে না। যার জন্যে হয়তোবা যে মঞ্চটার বিষয়ে আমি ভীষণ কনসিয়াস, এবং মঞ্চটাকে আগে আমাকে ভাবতেই হবে। এবং সেখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আমার দেখা জিনিসটাকেই তো আমি নিয়ে আসছি মঞ্চে, কিন্তু দেখা জিনিসটাই যে হুবহু মঞ্চে আসবে তা নয়। এটা শিখেছি পেইন্টিং থেকে, দেখেছি অনেকের কাছে যে নদীটা একরকম, মানে গাছটা, যে গাছটা আমি দেখছি একরকম, আর যখন সেই শিল্পী আঁকছে তখন দেখছে অন্য একটা রকম তার ইয়ে, মনে হতো এই কি বাস্তবে তো এরকম নয়, অথচ এই রূপটা পাচ্ছে। এই যে ভাবনা চিন্তাটা, হ্যাঁ, সবসময় তা নয়, তার সেভাবেই যে হবে তার খুব মানে নেই। নাটকটার চরিত্রের উপর নির্ভর করে নাটকটা কীরকম চরিত্র। তা এই জন্য মঞ্চ যে জায়গায় নাটকটা ঘটবে সেইটার পরিকল্পনা করাটা খুব মনে হয় দরকার। এবং তার জন্যে ওই বাস্তব এবং মঞ্চরূপ, এই দুটো রূপের মধ্যে আনাগোনাটা ভীষণ দরকার, মনের আনাগোনাটা। যে আমি দেখেছি এইটা, কিন্তু আমি মঞ্চে এরকমভাবে দেখাবো, এবং দেখাবো এমনভাবে যে লোকে দেখতে বাধ্য হবে, মেনে নিতে বাধ্য হবে। ঠিক, এটা আপনার মাথায় খুব বেশি আসে, বেশি ছবিটা বেশি করে আসে। আপনি অনেক তো, মানে অনেক নাটকে তো আপনি আপনার নিজের নাটকে তো করেইছেন, মঞ্চসজ্জার কাজও করেছেন, অনেক কাজ করেছেন। আমি আপনার নাটকের ধারা বিবরণী নিয়ে যাচ্ছি না স্যার, কারণ ওটা সবাই জানে। আর এত কাজ আপনারা করেছেন, এত কাজ করেছেন যে মানে তা আলোচনা করে শেষ করা যাবে না। এক একটা নাটক নিয়ে এক একটা এপিসোড আমরা শ্যুট করতে পারি। তো এবার আমি বলছি, আমার একটা মনে হয় নিজে যে এই যে নেপথ্য কর্মী যারা, ধরুন যারা লাইট ডিজাইন করছেন, পরিচালক নন, আলাদা করে লাইট ডিজাইন, কস্টিউম করছেন বা ইত্যাদি, এই যে যারা, এরা কি যথেষ্ট জায়গা পেয়েছেন বাংলা থিয়েটারে? মানে তাপস সেন, খালিদ চৌধুরী, হিরণ মিত্র বা পরবর্তীকালে দীপক মুখোপাধ্যায়, এই 4-5টা নাম ছাড়া খুব একটা কি নেপথ্য কর্মীরা
যথেষ্ট সম্মানের জায়গা পান, শিল্পীর সম্মান পান বলে আপনার মনে সেটাই হয়? বলছো তুমি, নেপথ্য কর্মী বললে তো। এখন ব্যাপার হচ্ছে কি, দুই রকম ভাবে দেখা হয় জিনিসটাকে। একটা হয় যে কিছু প্রফেশনাল লোক আছে, তারা এলো, তারা কাজ করলো বাইরে থেকে, তার দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, দলের সঙ্গে মানে ওঠা বসা নেই, দলের সঙ্গে শেয়ার করার ব্যাপার নেই, কিন্তু বাইরে তার প্রফেশনাল হিসেবে এলো, সেটা এক ধরনের। সবাই যদি প্রফেশনালি কাজ করি, সে তার বুঝে নিল ডিরেক্টর কি চাইছে, সেই অনুযায়ী সে তা ডেলিভার করার চেষ্টা করলো। কিন্তু আমাদের এখানে আগে যেটা ছিল সেটা যে ভাবনাকে শেয়ার করার একটা পরিবেশ তৈরি হতো, আলোচনার মাধ্যমে আসা, ইয়ে করা, তর্ক, প্রশ্ন, নানা রকম পাল্টা প্রশ্ন, একটা জায়গায় একটা শিল্পিত ভাবনার একটা এক্সচেঞ্জ হতো। ঠিক। হ্যাঁ, এখন সেইটা খুব উঠে গেছে। এবং এখন যেটা মনে হয়, অনেক সময় ক্ষেত্রে দেখেছি যে দলের ছেলেরা তো আর আগের মতো সেটের কাজ করা, সেটের তৈরি করা, সেট তৈরি করার সময় না হলে অন্তত যে তৈরি করছে মিস্ত্রি যারা, তাদের সঙ্গে থাকা, তার যে ইঞ্জিনিয়ারিং সাইডটা, মেকানিক্যাল সাইডটা, সেগুলো দেখা, বোঝার চেষ্টা করা, তার শিল্পের দিকটাও একই সঙ্গে, এই ব্যাপারটা সবাই মিলে দলের সবাই শেয়ার করে না, পারে না, করতে চায় না। এইটা হতে কি হয়েছে, বরাদ দিয়ে দেওয়া হয়, আমরা এখানে প্রফেশনাল, যে ঠিক আছে ওই কাজটা করে দেবে, ওই কাজটা করে দেবে, ওই কাজটা ও বাজনা বাজাবে, ও রেকর্ড চালাবে, কম্পিউটার চালাবে, কিংবা সাউন্ড রেকর্ডার চালাবে, ইয়ে হয়ে যাবে। এতে একটু তাতে কি হয়েছে, টোটালিটির যে ভাবনা থিয়েটার নিয়ে, টোটাল থিয়েটারের যে ভাবনা, সব কিছুর সঙ্গে একসঙ্গে করার যে এই জিনিসটার ভাবনা থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, একটু মদন সেট করলো, বুঝতে পেরেছি। হ্যাঁ, আগে তো আমাদের মিস্ত্রিরা এসে আমাদের ওখানে বসে সেট করতো। হ্যাঁ, এবং অনেক সময় আমি সেট পাল্টেও, মানে করার পরে পাল্টেছি, ফেলে দিয়েছি, একদম ফেলে দিয়েছি। ডিজেনের নাটকের সেট করেছি, প্রথম যে সেটটা করে আনলো, আমি বললাম নাই, সেট চলবে না, এটা এই এতে করাই হয়নি, এটা কিছুই হয়নি, এইভাবে করতে হবে বলে ফেলে দিয়েছি। আমার মনে আছে আমার নিজের দলের নাটকেও একটা মনে আছে যে ওই একটা নাটক করেছিলাম, অন্ধকারের নাটক। হ্যাঁ, সেই নাটকটা একটা নিজেই ভেবেছিলাম প্রথমে, সেই অনুযায়ী রণজিৎ সেটটা করেছিল, কিন্তু পরে মনে হলো আমার ভাবনাটাই ভুল ছিল গোটাটা। হ্যাঁ, তো আবার ফেলে দিয়ে করলাম। এই ব্যাপারটা ভাবতে হয়, সব এলিমেন্টগুলো নিয়ে ভাবতে হয়। না, আমি সেটাই বলছি। আপনি বলছেন যে এখন আগে যারা কাজ করেছেন, এখন যারা কাজ করছেন, তাদের সাথে সেই দেওয়া-নেওয়াটা তৈরি হচ্ছে না বলেই তারাও একটু ব্রাত্য থেকে যাচ্ছেন, একটু দূরে থেকে যাচ্ছেন পুরো প্রসেসটা থেকে। আমি তো বলছি যে আগে ধরো আমাদের এখানে সেট করতো দলের ছেলেরা, রণজিৎ সেট করতো, এরা সেট করতো, এবং সেটটা যখন লাগানো হয়, সেই লাগানোর সময়ও, সেটটা লাগাবার সময় তারা কাজ করতো, হাত লাগাতো তারা। তাতে কি হয়, সেদিনকে একটা ছেলে আমার, মানে 1 সেপ্টেম্বর আমার দলের ইয়ে সম্পর্কে আলোচনা, ওইটাতে আমি একটা প্রথমে বক্তৃতাতেই বলেছিলাম যে এখন আমাদের পয়সা হয়েছে, এখন আমাদের অনেক বড়, মানে আর্থিক অনটন নেই, কিন্তু আমরা এই কাজগুলো অন্য লোককে দিয়ে পয়সা দিয়ে করাই, নিজেরা করি না। এই যে নিজেরা না করলে কি হয়, নিজেদের সার্বিক ডেভেলপমেন্ট হয় না থিয়েটারের মানুষ হিসেবে। ঠিক তাই, থিয়েটারের মানুষ হিসেবে সমস্ত এলিমেন্টগুলো জানাও দরকার, বোঝা দরকার, এবং যেগুলো নিজেরাই করতে পারা যায় সেগুলো নিজেদেরই করা উচিত। একদম। এইটাতে, এই প্রসঙ্গে একটা অন্য থিয়েটার তো অনেকগুলো নাটক, এটাও একটা নতুন কনসেপ্ট অ্যাডাপ্ট করলো, অনেকগুলো প্রোডাকশন অ্যাডাপ্ট করলো, অথবা বাইরের ডিরেক্টরের সাথে কাজ করিয়েছেন বা অ্যাডাপ্ট, এই যে কনসেপ্টটা স্যার, এইটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এটাতে করে কি, মানে সেই প্রোডাকশনগুলো বাড়ছে, তারা একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, তারা কাজের সুযোগ পাচ্ছে, কিন্তু দলের সঙ্গে দেওয়া নেওয়াটা কি যথেষ্ট ঘনিষ্ঠ হচ্ছে এটা? হ্যাঁ, সেটাই নিয়ে, এটা যারাই করছে, অন্য থিয়েটার একা বলে বলছি না, যারাই করছে, এইটা একটা নতুন
পথ হয়তো থিয়েটারের, কিন্তু এটা কিভাবে ডিল করা যাবে? পথ নয়, আমার মনে হয় এটা করতে বাধ্য হচ্ছে দলগুলো অনেক সময়। কারণ দলের মধ্যে সেই কাজগুলো করার মতো লোক, যে বাজনা বাজাতে পারে, গান গাইতে পারে, নাচতে পারে, আলো করতে পারে, সেট করতে পারে, সেট ডিজাইন, এইরকম লোকের অভাব থেকে এটা বেশি হচ্ছে। ঠিক, বেশি কারণটা অভাব থেকে, এবং নিজেরা ইনভলভ না হওয়াতে। নিজের যেটুকু কাজ, অভিনেতার কাজ সেটুকু করলাম, কিংবা অন্য যে কাজ দেওয়া হলো সেটুকু করলাম, কিন্তু তার বাইরে সমস্তটা ব্যাপারে ইনভলভ হওয়া, দল থেকে প্রোডাকশন তৈরি হলে যে ইনভলভমেন্টটা হয় সেইটা হচ্ছে না। মানে প্রডিউসিং কোম্পানি হিসেবে কাজ করছে দলটা, কিন্তু প্রডিউসারের সাথে যদি ডিরেক্টরিয়াল টিমের যদি মেলামেশাটা গভীর না হয়, তাহলে তো প্রোডাকশনটা হ্যাম্পার হয় কোথাও না কোথাও। এটাই খুবই একটা চিন্তার কথা। আচ্ছা স্যার, আপনি বলছি যে এবছর তো বাদল সরকারের জন্ম শতবর্ষ, তো আমার রিসেন্টলি ওনাকে নিয়ে একটু পড়াশোনা করতে গিয়ে আমার কিরকম একটা সন্দেহ হলো মনের মধ্যে, আশঙ্কা হলো, আচ্ছা ওনার সাথে কি আপনাদের কোনো দূরত্ব ছিল স্যার? মানে আপনারা তো প্রায় সময়ে কাজ করছেন বাদলবাবু এবং আপনারা, উনি প্রসেনিয়াম থেকে থার্ড থিয়েটারে গেলেন, মানে উনি বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে যতখানি উনি সম্মান পেলেন, কদর পেলেন, পশ্চিমবঙ্গে সেটা কোথায় আটকালো, কোথায় সমস্যাটা হলো? ছিল কি কিছু সমস্যা আপনাদের মধ্যে? আমি উপভোক্তা হিসেবে সব রকম থিয়েটারই আমি দেখতে চাই, বুঝতে চাই, উপভোগ করতে চাই। সেটা আমি নিজে আমার মতো করে করব, আমার যে থিয়েটারে বিশ্বাস করি। বাদলবাবুর কাছে সেই হিসেবে বাদলবাবুর থিয়েটারটা অপছন্দ করার কোনো কারণ নেই। বাদলবাবু যেভাবে করেছেন, অনেক থিয়েটার আমি দেখেছি বাদলবাবু, প্রচুর থিয়েটার বাইরে গিয়েও দেখেছি, বাইরে গিয়ে বাদলবাবু থিয়েটার রেকর্ডিং করেছি, আমি একজন টেকনিক্যাল লোক হিসেবে রেকর্ডিংটা করেছি, এই লোক হিসেবে নয়, পার্টিসিপেন্ট হিসেবে নয়। এবং কিন্তু বাদলবাবুর থিয়েটার আমাকে সেইভাবে ইয়ে করেনি, ভেতর থেকে এক্সাইট করেনি, উত্তেজিত করেনি, ভেতর থেকে বলেনি যে এইরকম একটা থিয়েটার করো না, এরকম বলেনি। আপনাকে তো উনি করতেও বলেছিলেন থার্ড থিয়েটারে। হ্যাঁ, আমার মনে আছে, আমার রাজরক্ত দেখে উনি আমার সঙ্গে একটা কথা বলতে চেয়েছিলেন, এবং আমরা মিট করেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউ কফি হাউসে। সেখানে অনেক কথা উনি বলেছিলেন, খুব ভালো বলতে পারতেন তো নিজের কথাগুলো, খুব ভেরি ইমপ্রেসিভ লোক ছিলেন। তো তো উনি বললেন সেই কথাগুলো, এবং বললেন যে আমি রাজরক্ত দেখেছি, খুব ভালো লেগেছে, আপনি যদি এই আমাদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে ভালো হয়। কিন্তু সামহাও আমার বাদলবাবুর থিয়েটারের অনেকগুলো জিনিস ভালো লাগতো ফর দ্য টাইমে, কিন্তু জিনিসটা আমার খুব যে একটা অ্যাকসেপ্ট করতে পেরেছি আমি তা নয়। অনেক সময় মনে হতো, অনেক সেগুলো অত ব্যাখ্যা করে বলার দরকার নেই কি মনে হতো না হতো, কিন্তু ওটার বিরোধিতা করার কোনো কারণ নেই। ওনার মতো নাটক করবেন, আমি আমার মতো নাটক করবো, সে তার মতো নাটক করবে, বিরোধিতার কি আছে? এটা কি নাকি পলিটিক্যাল পার্টি নাকি? হ্যাঁ, বিরোধিতা এবং সেটা নয়, বরঞ্চ শ্রদ্ধা করা উচিত, ভাবা উচিত, দেখা উচিত, উপভোগ করা উচিত, এগুলো করা উচিত বলে আমি মনে করি। যার জন্য আমি নানা রকমের থিয়েটার, নানা রকমের ছবি আমার দেখতে ভালো লাগে, উপভোগ করি আমি, কিন্তু আমি করলে আমার মতো করবো, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু নাটককার বাদল সরকার এবং বাদলবাবুর ব্যাপারে যে গণ্ডগোলটা হয়েছিল সেটা হচ্ছে, বাদলবাবু আসার পরে উনি যে ধরনের থিয়েটারটা করতে শুরু করেছিলেন সেটা একটা নতুন ধরন। তো উনি যখন পুরনো যে বিদেশি নাটক কিংবা আমাদের এখানকার যে নাটকগুলো হয় সেই ধরনের নাটক করতেন, তখন কিন্তু বাদলবাবুর দর্শক সংখ্যা ভালো ছিল, দেখতো। কিন্তু যখন থার্ড থিয়েটার কনসেপ্টটা এলো, তখন কিছু লোক বলতে শুরু করলো যে বাকি যা থিয়েটার হচ্ছে, কি হচ্ছে ওগুলো থিয়েটার না, এই হচ্ছে থিয়েটার। আচ্ছা, এটাতে কিন্তু অনেকেরই আঁতে ঘা লাগলো যে আমাদেরটা থিয়েটার নয়, বা থিয়েটারটাই থিয়েটার, এটা হয় কখনো? এই থিয়েটার চলে আসছে বছরের পর বছর, দিনের পর দিন, যুগের পর যুগ চলে আসছে বিদেশে, তারপর আমাদের স্বদেশে পরে। তাই এইটা থিয়েটার নয়। থিয়েটার নানা রকমের হতে পারে,
এই যে একটা মানে সংকীর্ণতার ইয়ে, যে এইটাই থিয়েটার, এই বলে কিছু নেই, এটাই শুধু থিয়েটার নয়, এটাও থিয়েটার, এটাও থিয়েটার, এটাও থিয়েটার, এটাও থিয়েটার, ঠিক তাই, এইভাবে বলা উচিত। এইভাবে বলা উচিত। সেইটার জন্য কি হচ্ছে, এটা তৈরি হলো জিনিসটা, একটা মানে দূরত্ব তৈরি হলো, ভেদাভেদ তৈরি হলো, এটা তৈরি করা একটা ভেদাভেদ। এবং বাইরের যারা খুব এমিনেন্ট যারা থিয়েটারের মানুষ, তারা সবাই ওনাকে নিয়ে খুবই এখনো, কারণ কি ওইখানে থিয়েটারটা ততটা মানে তখনও ততটা বাংলা থিয়েটারের মতো নানা রকমের থিয়েটার হয় না, ডেভেলপ নয়, ততটা হয়নি আমার ব্যাখ্যা। যার জন্য বাদলবাবুটা ওদের নতুন হিসেবে পেয়ে একেবারে ওরা যেন একেবারে লাফিয়ে উঠলো। বুঝতে পেরেছি, এটাই কারণ। আচ্ছা, তৃপ্তি মিত্রর জন্ম শতবর্ষ, অন্য থিয়েটার তো তাকে ট্রিবিউট জানানো অপরাজিতা করে, এইটা কি, এই যে নাটকটা করেছে তুর্না, এটা কি আপনারই কনসেপ্ট ছিল স্যার? মানে অপরাজিতাকে নিয়ে যে স্ক্রিপ্টটার ভাবনাটা। দেখো, বাদলবাবুর যখন শতবর্ষ পালন করছি, তখন বাদলবাবুর লেখা নাটক আছে, সেটা দিয়ে আমি তাকে ট্রিবিউট জানাতে পারি। হ্যাঁ, আমি যখন তাপস সেনের ক্ষেত্রে মুশকিল, লাইটের কিভাবে ট্রিবিউট জানাবো, তখন তাপস সেনের উপরে ডকুমেন্টারি কিংবা তার উপরে বক্তব্য রাখা, তার এগুলো নিয়ে আলোচনা করা, সেইগুলো করতে পারি। তৃপ্তি মিত্রর ক্ষেত্রে তৃপ্তি মিত্র যে নাটককার হিসেবে খুব একটা মানে কি বলবো নামি নাটককার ছিলেন, নাটকটাই তার বৈশিষ্ট্য তা নয়, তার ছিল অভিনেত্রী সত্তাটাই সবচেয়ে বড় ছিল। পরিচালিকা হিসেবে তার সত্তাটা, পরিচালিকা হিসেবেও ছিলেন, কিন্তু মেজর নয়। হ্যাঁ, একটা থাকে তো মেজর মাইনর, আমি অভিনেতা কতখানি, আমি পরিচালক কতখানি, আমি অন্য শিল্পী কতখানি। তো সেই জন্য আমি মনে হয়েছিল যে অপরাজিতটা একটা মানে এটা ওর নামের সঙ্গে ওনার অভিনয়ের শৈলীর সঙ্গে এতটাই যুক্ত ছিল, ওর বৈশিষ্ট্য সম্পর্কে, যেটা আলাদা করা যায় অন্যদের থেকে, অন্য অভিনেত্রীদের থেকে আলাদা করা যায়, সেটা অপরাজিততে সবচেয়ে বেশি আমি দেখতে পেয়েছিলাম। আমার মনে হয়েছিল, এবং অপরাজিতাটা যেহেতু ওই মেয়েদের যে সমাজের যে স্থান, সেটা নিয়ে একটা, যেটা চিরকালীন বলা চলে আমাদের সমাজে বিশেষ করে, যে সেইটাকে যদি নতুনভাবে করা যায়। আমি ওকে বলেছিলাম যে তুমি একা একজনের অভিনয় ছিল, তো তৃপ্তি মিত্র করেছিলেন, একা করেছিলেন, কিন্তু সেটা যদি তুমি অনেক মেয়ের মধ্যে ভাগ করে দাও, তাহলে এইটুকু আইডিয়া বলেছিলাম আমি। তারপরেও 3 ওমেনের সাথে মিশিয়ে তুর্নাই ওটা নিজেই করেছে। কেমন লেগেছে কাজটা? আমার এই সুযোগে জিজ্ঞেস করে, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এবং তোমরা তিনজনেই খুব ভালো করেছো, যে আইডিয়াটাকে মূর্ত করতে পেরেছো। তুলনার উপর আমার কেন জানি না একটা ভরসা হয়েছিল, যে তুলনার ভাবনা চিন্তা একটু অন্যরকম আছে, দেখতে মনে হয়েছিল, ওর যে কাজ দেখেছি আমি, তাতে আমি পরপর 3 বার নাট্য স্বপ্নকল্পে ওকে কাজ করতে বলেছি, একটা ব্রেখটের নাটক করতে বলেছি, একটা করেছি মাইকেলের ইয়েতে, মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য, আর একটা হচ্ছে যে এইটা ইয়েতে, এবং 3 বারই ও কিন্তু she has come out successfully, এইটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। স্যার, একটু অন্য প্রসঙ্গে যাই। এই যে বাচ্চাদের নাটক, ছোটদের নিয়ে যে থিয়েটার, স্কুলে থিয়েটার, এটার কি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন? আমি নানা রকম থিয়েটার গুরুত্বপূর্ণ মনে করি। আমাদের বাঙালি সমাজে থিয়েটারটা এত জায়গায় হতো, পাড়ার থিয়েটার হতো, পাড়ার ক্লাবের থিয়েটার হতো, স্কুলের থিয়েটার হতো, স্কুলে আমরা দেখেছি থিয়েটার হতো, কলেজে থিয়েটার হতো, আমি কলেজে পড়েছি, কলেজের থিয়েটার করেছি, হ্যাঁ, অফিস ক্লাবের থিয়েটার হতো, সব দারুণ দারুণ থিয়েটার হতো, সব জায়গা থেকে শেখা যায়, আর সব জিনিসগুলোই টেস্ট করা উচিত, টেস্ট করে দেখা উচিত। হ্যাঁ, এই অফিস ক্লাবের থিয়েটার হতো, এই তাতে কি হতো, থিয়েটারের ইয়েটাও বাড়তো, থিয়েটারের একটা প্রসার ঘটতো, থিয়েটারের প্রচার প্রসার এগুলো ঘটতো, থিয়েটার চর্চার ক্ষেত্রটা অনেকখানি তৈরি হতো, অনেক ক্ষেত্র থেকে, ক্ষেত্রটা যত বড় হবে ততই আমি সেখান থেকে
প্রতিভাগুলোকে খুঁজে পেতে পারি। হ্যাঁ, যদি সংকীর্ণ থাকে শুধু একটা জায়গায়, সেখানে ওই কতিপয় লোক থিয়েটার চর্চা করছে, তার থেকে হোক না চর্চা। অফিস ক্লাবে দারুণ দারুণ অভিনয় করতেন পাড়া থিয়েটার। আমি যখন সিলেটে যখন থিয়েটার দেখতাম, আমি দেখতাম ওখানে প্রফেশনাল স্টেজের যে কায়দা, সেই কায়দা কলকাতা থেকে ড্রেসার ভাড়া করে সেই পোশাক আশাক, সেটিং, লাইট ফাইট সমস্ত যেত। এমনকি যে সমস্ত পুরুষরা মহিলা নারী চরিত্র অভিনয় করতেন, সেই পুরুষরা পর্যন্ত ওখানে যেতেন, সখীর দল যেত, ইয়ে করতো, ওখানে থাকতো ক্যাম্প করে, এবং ওখানে থিয়েটার করতো, শহরের লোকেরা দেখতো। কিন্তু অভিনয়গুলো করতো শহরের বাবুরা আর কি, তারা করতেন, হ্যাঁ, অভিনয় করতেন। এই যে এবারে তার একটা আলাদা রূপ। হ্যাঁ, এই নানা রকমের থিয়েটার হতো, যে থিয়েটারের একটা আবহ তৈরি হতো, যে যার মতো করে করতো, কিন্তু একটা আবহ তৈরি হতো। পুজোর সময় থিয়েটার হবেই হবে, কেমন এইগুলো সব কিরম উঠে গেল আর কি। না, আমি বলছিলাম যে থিয়েটার ইন এডুকেশন, মানে স্কুলের সিস্টেমের মধ্যে থিয়েটারটাকে ঢোকানোর যে একটা কথা অনেকবার শুনেছি না, হয়েছিল আমাদের এখানে, হয়েছিল যোগেন চৌধুরী যে শিল্পী, বিখ্যাত শিল্পী আমাদের, হ্যাঁ, তিনি চেষ্টা করেছিলেন, এবং তিনি আমাকেও দায়িত্ব দিয়েছিলেন যে আপনি এটা সিলেবাস তৈরি করুন, কিভাবে ছোটদের শেখানো যায়। আমি সেইটা তৈরিও করেছিলাম, এবং তৈরি করে আমি আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে দিয়েও ছিলাম, যোগেনবাবুর ইয়েতে। হ্যাঁ, উনি সেগুলো নিয়ে চেষ্টা করেছিলেন, এডুকেশন মিনিস্টারকে দিয়েছিলেন এই সরকারের আমলে। তার একটা অংশ আমি ছেপেও বেরিয়েছে, শিশু কিশোর একাডেমির পত্রিকায় ছেপেও বেরিয়েছে, কিন্তু সেটা নিয়ে কিছু হলো না। আর যে অল্প বয়সে, অর্থাৎ স্কুল থেকে থিয়েটার করতে দিত ছোটদের, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারগুলো সিরিয়াসলি না নিলে হয় না। সিরিয়াসলি যে থিয়েটার শিক্ষা, কিন্তু কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে ওরা কিন্তু কম্পিটিশন করতো, অনেক স্কুল, যেরকম সাউথ পয়েন্ট স্কুল, কিংবা জারিন বলে একজন ছিলেন থিয়েটারে খুব হ্যাঁ, জারিন, তিনি কিন্তু ওই ছোটদের নিয়ে কাজ করতেন, ছোটদের থিয়েটার নিয়ে কাজ করতেন, এবং সেখানে কিন্তু অনেক কম্পিটিশন হতো। আমি সেখানে গেছি, জাজ হয়েছি, হ্যাঁ, এবং খুব ভালো লাগতো ওগুলো। সেইগুলো উঠে গেছে, কিন্তু অনেক স্কুলে কিন্তু এখনো আছে। সাউথ পয়েন্ট স্কুলের যে ওদের যে এটা তৈরি হয় বছরে একবার করে একটা করে ওরা, সেটা কিন্তু অনেক, যে ছেলে মেয়েগুলোকে দেখি করছে, অভিনয় করছে, আমি জানি যে এরা এই থিয়েটারে থাকবে না, এরা কিন্তু থিয়েটার করবে না ভবিষ্যতে। কিন্তু এরা থিয়েটারে এরকম হয়, কারণ কি তাদের একাডেমিক ইয়েতে এতটাই উচ্চ শিক্ষার পরে তাদের চাকরি বাকরি, নানা রকম অন্যরকম কাজ, অন্যরকম চাকরি, অন্যরকম পড়াশোনা, অন্যরকম পেশায় তারা চলে যাবে, জানি আমি। স্যার, আপনি তো প্রচুর পুরস্কার পেয়েছেন, প্রচুরবার বিদেশে গেছেন, অনেক কিছু জীবনে সম্মান ইত্যাদি প্রভৃতি। এটার মধ্যে কোনো বিশেষ কোনো প্রিয় স্মৃতি বা কিছু মনে হওয়া বা খুব বেশি ভালো লাগা, এরকম কিছু আছে আলাদা করে? হ্যাঁ, ব্যাপার হচ্ছে, যখন আমি প্রথম কানাডায় গেলাম, তারপর ইউএসএতে গেলাম, যখন ওখানকার মানুষদের নিয়ে থিয়েটার করতে গেলাম, তখন এটা কমপ্লিটলি অন্য রকমের, এই যে অন্য রকমের এক্সপিরিয়েন্স, এগুলো আমার ভালো লাগে। নিজের চলার পথে না এগুলো কাজ দেয়। আমি যখন দল করি তখন একটা কথা বলেছিলাম দলকে, যে আমি একজন ডিরেক্টর, তো আমি শুধু একটা দলের কয়েকটা ছেলে মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবো আমি চাই না। আমি চাই অন্য দলে গিয়েও কাজ করব, অন্য দলের ছেলে মেয়েদের নিয়েও কাজ করব। হ্যাঁ, আমারও এক্সপোজার হবে, আমারও অভিজ্ঞতা বাড়বে, আমারও। আবার দলের ছেলেরা যে একজন ডিরেক্টরকে, উনি দাদা, উনি একমাত্র ডিরেক্টর পৃথিবীতে, তার সঙ্গেই কাজ করব, অন্য ডিরেক্টরের সঙ্গে কাজ করার সুযোগ পাবো না, উনি শ্রেষ্ঠ, উনি ওর মতো আর কেউ নেই, এটাও আমার পছন্দ নয়। শুধু আমার দলের ছেলেরা অন্য জায়গায় যদি কাজ করতে চায় কাজ করবে। হ্যাঁ, ঠিক তেমনি এই যে অন্য পরিবেশে গিয়ে কাজ করা, তাতে নিজের একটা বৃদ্ধি হয়, নিজের একটা ইয়ে হয়, যে
যারা পেশা হিসেবে থিয়েটারকে নেয়নি, তারা এমনি লোক, সাধারণ লোক, তাদের অন্য জীবিকা আছে, তারা ইয়ে করে, কিন্তু তারাও থিয়েটারে একত্রিত হচ্ছে। এবং আমেরিকার মতো একটা জায়গায় যেখানে পেশার দায়িত্বটা অনেক বেশি, পেশাদার হিসেবে অনেক বেশি ইনভলভ হতে হয়, কাজ করতে হয়, সকালবেলা বেরোতে হয়, রাত্রিরে অনেক ফিরতে হয়। হ্যাঁ, সেখানে দেখতাম যে 8টা-9টার আগে রিহার্সালই শুরু করতে পারতো না। আর কোথা থেকে কোথায় গাড়ি করে আসছে, পেনসিলভেনিয়া থেকে গাড়ি করে আসছে, সে নিউ ইয়র্কে থিয়েটার করছে। এই যে ব্যাপারটা, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগতো খুব। এবং মনে হতো যে এটাও তো একটা পার্ট অফ আওয়ার লাইফ, কেন থাকবে না। এবং সেই জন্য আমার কিন্তু ওদের নিয়ে কাজ করতে, আমি যতটুকু কাজ করেছি আর কি, আমার খুব ভালো লাগতো। খুব মনে হয় নিজেরই একটা ভালো লাগা। ভালো লাগার থেকে ভালো জিনিস তো নেই। একদমই তাই, ভালো লাগার থেকে ভালো জিনিস নেই। আপনার সময়ে বা আপনার আগে পরে আপনার প্রিয় পরিচালক, অভিনেতা, একটু দিদি একটা নাম বলেন। এগুলো বলা মুশকিল কেন, কারণ এত ভালো পরিচালককে দেখেছি। শম্ভুদাকে একরকম দেখেছি, উৎপলদাকে আরেক রকম দেখেছি। আর আমার মধ্যে একটা শিক্ষু মন আছে, সবার কাছ থেকে শিখতে চাই। হ্যাঁ, মানে আমার সমসাময়িকদের মধ্যে, অরুণের কাজের মধ্যে এত কয়েকটা জিনিস দেখেছি যেগুলো দেখে মানে বাহ, চমৎকার। তো জগন্নাথের ওই অভিনয় কি করে ভুলবো। হ্যাঁ, এইগুলো সে যার জন্যে আমার ওই অমুককে ব্র্যান্ড করে দেয়া যে ভালো পরিচালক বলতে এনেই বোঝায় তা নয়। যেটা নিয়ে আমার গণ্ডগোল হতো, আমাদের বাঙালিদের মধ্যে একটা আছে কি, ইস্টবেঙ্গল মোহনবাগানের মতোই আর কি, যে উৎপল দত্ত ভালো হলে সৌম্য মিত্রকে ভালো বলা চলবে না, সৌম্য মিত্রকে ভালো বলতে গেলে উৎপল দত্তকে ভালো বলা চলবে না। আমি সে ধরনের মানুষ নই। হ্যাঁ, আমার দুজনের কাছ থেকেই শেখার অনেক কিছু আছে। হ্যাঁ, কিন্তু আমি যখন করব তখন কেউ বলবে না যে উৎপল দত্তর মতো থিয়েটার করছে বিভাস চক্রবর্তী, শম্ভু মিত্রের মতো থিয়েটার করছে বিভাস চক্রবর্তী, সেটা কেউ বলবে না। বিভাস চক্রবর্তী যত ছোটই হোক, যত ক্ষুদ্রই হোক, সে তার মতোই থিয়েটার করছে, এইটা যেন লোকে বলে। এইটা হচ্ছে কথা। একদম স্যার, আমি একদম শেষের দিকে চলে এসেছি। যে কথাটা অনেকবার ভেবেছি জিজ্ঞেস করবো কি করবো না, বলবো কি বলবো না, কারণ আমি আপনাকে কোনোভাবে অস্বস্তিতে ফেলতে চাই না। কিন্তু আমাকে আমি যদি এই প্রশ্নটা আপনাকে না করি তাহলে সবাই মিলে আমাকে চেপে ধরবে, তুই কেন বলিস নি। সেটা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি তো ভয়ঙ্কর, এটা নিয়ে তো আপনার নিশ্চয়ই কোনো দ্বিমত নেই। এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কি কোনোভাবে মনে হয় যে আপনি যদি এই পরিস্থিতিটা বদল করতে চাইতেন তাহলে কি কি পরিবর্তন করতে চাইতেন? মানে এই যে এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি। দেখো, আমি ওই স্পেসিফিক্যালি উত্তর হয়তো হবে না সেটা তোমার প্রশ্নের, কিন্তু একটা জিনিস বলতে পারি যে আমি একটা সময় পর্যন্ত খুব অ্যাক্টিভ ছিলাম। মানে আমি আমার মতামতগুলো ব্যক্ত করতে চাইতাম, সে যে প্ল্যাটফর্মেই হোক। আমি মনে করছিলাম যে যা করেছি সেটা ব্যক্ত করা দরকার, সেটা বিষয়ে। কিন্তু আস্তে আস্তে হতাশ হয়ে মনে হচ্ছে বলে কোনো লাভ নেই। অরণ্যের রোদনের মতো অনেকটা সময় সবাই রোদন করছে, কিন্তু সবাই করছে। হ্যাঁ, কিন্তু অরণ্যের রোদন হচ্ছে। এবং এটার কারণ হচ্ছে এটার পলিটিক্যাল মানে আমাদের পলিটিক্যাল চিন্তাধারার মধ্যেই কি বলবো একটা ক্ষয় এসছে, ডিকাডেন্স এসছে। এবং সেটা মানে কোনো তার একটা কি বলবো আকর্ষণ করার মতো তার সেই রূপ নিয়ে, তার একটা চেহারা নিয়ে আসছে না। আগে অল্প বয়সে যেরকম আসছিল চেহারা নিয়ে, একদিকে কংগ্রেসের রাজত্ব চলছে, অন্যদিকে বামপন্থার চর্চা শুরু হয়েছে এবং হচ্ছে, তখন যেরকম একটা মনে হচ্ছে সত্যি হ্যাঁ দুটো আদর্শের সংঘাতই হচ্ছে, দুটো ভাবধারার সংঘাতই হচ্ছে। এখন মনে হচ্ছে
সব জট পাকিয়ে গিয়ে একটা অদ্ভুত চেহারা নিয়েছে। কোনোটাতে কোনোটা আলাদাও করা যাচ্ছে না, কোনোটাকে আলাদা করে বেছে নেবারও মানে ইচ্ছে হচ্ছে না। কিন্তু এই অবস্থাটার পরিবর্তন কি হবে না স্যার? আমার মনে হয় যে বাঙালি জাতির ক্ষেত্রেই একটা কিছু গণ্ডগোল হয়েছে, এবং তার একটা কারণও আছে নিশ্চয়ই। তার পেছনে খোঁজ নিলে দেখা যাবে বাঙালি জাতির যে পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে চলেছে তার মধ্যে হয়তো কারণগুলো খুঁজে পাওয়া যাবে। কারণ কি, দেখো বাঙালি মানে আমি কলকাতায় হাঁটলে দেখা যায় যে একটা যেন ছেঁড়া শহর, একটা নোংরা একটা শহর। হ্যাঁ, মানে এই পুজো আসছে, পুজোতে বাঁশ দিয়ে ঢেকে দিয়েছে পুরো একটা মহানগরকে, একটা মেট্রোপলিটন সিটি, যেটা কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল এক সময়, সেটাকে একটা বাঁশ দিয়ে ঢেকে দিয়েছে। ঘর বাড়িগুলো কিছু দেখা যাচ্ছে না, কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না, কিন্তু বিল্ডিংয়ের লোকরা রাস্তা দেখতে পাবে না, এবং তারপরে বিজ্ঞাপন দিয়ে পুরোটা ঢেকে দিয়েছে, পুরো শহরটা ঢাকা থাকছে। এগুলো হচ্ছে সস্তানি, অর্থাৎ সস্তা কিছু পয়সা কামানোর জন্যে শহরটাকে নষ্ট করার, দৃশ্য দূষণ তৈরি করা মানুষকে দিয়ে। এবং গরিবরা সঙ্গে সঙ্গে, গরিবরা নিশ্চয়ই ছিল আমাদের, এখনও আছে গরিব অনেক লোক, তাদের জীবিকার জন্য নানা রকম করতে হয়, ফুটপাতে দোকান দিতে হয়, এই করতে হয় সেই করতে হয়। কিন্তু সবগুলোকে যারা চালাবে দেশটা, তারা যে সেগুলোকে রেগুলেট করে সুন্দর, এইগুলোকে অ্যাবজর্ব করে নিয়ে এগুলো থাকবে, দারিদ্র আছে কিন্তু সেটা আলাদা কথা, যে পলিটিক্যাল রাজনীতি এরা দারিদ্র দূরীকরণের ব্যাপারে কি করছে না করছে সেটা আলাদা কথা, তাদের চাকরি বাকরি অমুক তাই সেই সব কিছুই কী করছে সব দিকে গেছে, সেটা তো সার্বিকভাবে ভারতবর্ষের মধ্যেই রয়েছে। কিন্তু এই যে ভালো থাকা, সুন্দর থাকার চেষ্টাটা করা, এই চেষ্টাটা যেন কোথাও উঠে গেছে। এই ট্রাম একটা আমাদের অদ্ভুত ছিল। ট্রামটা কলকাতার একটা বৈশিষ্ট্য ছিল সারা ভারতবর্ষের মধ্যে, কলকাতার ট্রাম। সেই ট্রামটাকে সুন্দরভাবে ব্যবহার করে শহরের নানা প্রবলেম হচ্ছে, রাস্তাঘাটের প্রবলেম হচ্ছে, লোক সংখ্যা বাড়ছে, সব প্রবলেম হচ্ছে, তুমি তো আছো ওই প্রবলেমগুলো সলভ করার জন্য তুমি আছো। তুমি ওইগুলো সরিয়ে দূর করে ওগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে তুমি কি করে আরও এগোবে, সেই জন্যই তো তোমাকে রাখা হয়েছে, তোমরা আছো। কিন্তু সেইটা করা নয়, ওইটা না এত হলো যে এখন আর ট্রাম চালানো সম্ভব হচ্ছে না। কেন চালাতে পারবে, পারতে ইচ্ছে করলে। এই যে অ্যাডমিনিস্ট্রেশন বলতে, অ্যাডমিনিস্ট্রেটিভ এত মানে ব্যর্থতা, মানে কোনো একটা জিনিস সুন্দরভাবে প্রফেশনালি ঠিকঠাকভাবে করা, যেটা অনেক মানুষের কাজে আসবে, আবার দেখতেও সুন্দর লাগবে, সুন্দরভাবে করা। গরিব লোকরা, আগে আমি দেখতাম ছোটোবেলায় যে গরিব লোকরা থাকে, হ্যাঁ, তারা খুব দরিদ্র একটা কুড়ে ঘরে হয়তো থাকছে, কিন্তু তার মধ্যে থাকার মধ্যেও একটা সৌন্দর্য আছে। তারা চেষ্টা করছে ভালো গুড লিভিংয়ের জন্য, চেষ্টা করছে তারা। এই যে চেষ্টাটা, তাতে একটা ঘরের একটা শ্রী থাকতো, কিন্তু ছিঁড়িছাঁদবিহীন একটা শহর, ছিঁড়িছাঁদবিহীন জীবন, মানুষের ওপর মানুষ ছেড়ে দেওয়া হয়েছে, তারা যা করে করুক, হ্যাঁ, আমার দেখার দরকার নেই। এই যে এই ব্যাপারটা মানে প্রচুর শ্রী পুরস্কার এসেছে, কিন্তু শ্রী ফেরেনি, পরিবর্তনে কোনো শ্রী ফেরেনি, এটাই আপনার আসল কথা, তাই তো? তো আপনার কি এটার জন্য কোনো আফসোস আছে স্যার? না, পরিবর্তনের কথা শুধু বলছি না আমি, এটা কিন্তু আজকের নয়, এটা এই পরিবর্তন বললেই মনে হয় যে যখন বামফ্রন্ট গিয়ে এরা শাসনে এলো, তা নয়। আমি বলছি এটা জাতির মধ্যে এসেছে পুরোটা। এটার এই যে মূল্যবোধের অবক্ষয়, কেন বলো তো? তুমি যদি পলিটিক্যালি ধরতে যাও, তাহলে বলো তো যে বামপন্থীরা যে চলে গেল, একটা ইলেকশনে চলে গেল, তারপরে দাঁড়াতে পারলো না। কেন দাঁড়াতে পারলো না? তাহলে তোমার কি শক্তি ছিল, কি তুমি জনগণের মধ্যে ইয়ে করছো? তুমি যখন চলে গেলে, তারপরে পাড়ায় পাড়ায় পুজো, জগদ্ধাত্রী পুজো, ফুটপাতে পুজো, শনি পুজো, ওলা চন্দ্রী পুজো, তুমি তাহলে কি মানুষকে শিক্ষা দিলে এতদিন ধরে? 34 বছর ধরে মানুষকে কি তৈরি করলে, কি সমাজটাকে তৈরি করলে, কি তুমি সমাজটাকে কি তোমার প্রভাবে কীভাবে ইয়ে হলো? তারা সঙ্গে সঙ্গে পাল্টে গেল, এখানে পুজো, ওখানে পুজো, সেখানে পুজো, নানা রকমের চললো।
সুতরাং এই কোথায় জানি একটা জাতিগতভাবে একটা অবক্ষয় জাতিগতভাবে অবক্ষয়, এটা আমারও একেবারেই তাই মনে হয়। এবং রাজনীতিটা তার একটা পার্ট, নানা রকম সমস্যাও আছে বাঙালির উপর দিয়ে যা গেছে। প্রথমত যে এই দেশভাগে রাজি হয় উচিত ছিল না, বাঙালি জাতি হিসেবে রুখে দাঁড়ানো উচিত ছিল। কেন দেশভাগটা হবে? কেন আমি আমার দেশ থেকে বিতাড়িত হয়ে অন্য দেশে আসবো, অন্য জায়গায় আসবো? কেন? ওয়াই? একদমই সেটাই। মানে আপনি বলছেন যে এটা ওই হিস্টোরিক্যালি দেখার, ওই যে বাঙালির যে গোল্ডেন পিরিয়ড, যে রেনেসার সময়, সেখান থেকে শুরু করে দেশভাগ একদম ব্রিটিশরা করেছিল, মানে যেহেতু বাঙালি সব থেকে ইম্পর্টেন্ট ফোর্স ছিল স্বাধীনতা সংগ্রামের সময়, তাদেরকে টুকরো করে শেষ করে, এবং সেটাই আস্তে আস্তে চুইয়ে 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 আজকে এই অবক্ষয় এসে আমরা দাঁড়িয়েছি। এক একটা টেলিভিশন ডিসকাশন শুনি, তার মধ্যে থেকে কোনো রাস্তা খুঁজে পাওয়া যায়, কোনো রাস্তা খুঁজে পাওয়া যায়, চেঁচামেচি হয়, পরস্পর দোষারোপ হয়, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাওয়ার কোনো, সত্যি কথাই। তাহলে কি পার্টি করলেই রাস্তা খুঁজে পাওয়া যাবে? তাও তো হবে না। সত্যি কথা, এটা সত্যি কথাই তো। তাহলে কেন মানুষ এখনো কেন বুঝছে না? খারাপটা বুঝেও তো কেন পাল্টাচ্ছে না? খারাপটা বুঝতে পারছে সবাই, তাও পাল্টাচ্ছে না, হাসি লাগছে। তাও ওই যে যারা আগুন লাগায়ের মতো চুপ করে বসে আছে, পিপু ফিসু করে বসে আছে। একদম সত্যি কথা। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আমি জানি আপনার শরীর খারাপ ইত্যাদি সব কিছু, কিন্তু আপনি তো পরিবার পরিজন, থিয়েটার হয়তো এখনই আর করতে পারছেন না, কোনো কি পরিকল্পনা আছে নতুন করে কাজ করার? নতুন করে কাজ করার নেই, পরিচালনা করার। তবে ওই একটু পথ দেখানো, একটু কি করা যায়, একটু দলের সঙ্গে থেকে দলকে একটু গাইড করা, সাহায্য করা, এইটুকু। কিন্তু আপনি তো পারিবারিক ভাবে সবাইকে নিয়ে, নাতি নাতনি সবাইকে নিয়ে খুব ভরপুর হয়ে আছে। পারিবারিক দিক থেকে আমার কোনো খেদ নেই, কোনো খেদ নেই। হ্যাঁ, আমার শুধুমাত্র আমাদের যে মানে আমরা স্বামী স্ত্রী এবং আমাদের পরিবার আমাদের কেন্দ্র করে তা নয়, আমার মানে আত্মীয় স্বজনরাও যারা মায়ের দিকের, বাবার দিকে, তাদের সঙ্গেও অত্যন্ত হৃদ্য সম্পর্ক আমাদের। সেটা দিয়ে খুবই, এ বিষয়ে কোনো কিছু অভিযোগ করার ব্যাপার নেই, দেখাই যায় না। খুব ভালো থাকুন স্যার। আপনারা ভালো না থাকলে আমরা তো নেই, মানে আপনারা আছেন বলে তবু একটুখানি মনে হয় আছি। এরপরে যে কি হবে জানি না, সামনের দিনগুলো ভাবলে সত্যি ভয় করে। আমি জানি না আপনাদেরও আমাদের জন্য ভয় করে কিনা, আমরা তো ভয়ই পাই। আমরা আছি কিনা বলতে পারছি না, কারণ কি আমাদের যখনই দেখবে যে কোনো একটা জিনিসে পচন ধরেছে, সেখানে কেউ তার দায়িত্বটাকে ছেড়ে ফেলতে পারে না। আমার হয়তো এখানে একটা ভূমিকা আছে, আমাদের প্রজন্মেরও তো হয়তো একটা ভূমিকা আছে, আমাদেরও হয়তো যা করা উচিত ছিল সেটা করিনি, আমরা হয়তো ভুল পদক্ষেপ গ্রহণ করেছি, যেটা করা উচিত ছিল সেটা করিনি। অনেক 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 ব্যাপার আছে, তো সহজে বলা যায় না যে আগের প্রজন্ম ভালো ছিল, এখন প্রজন্ম খারাপ, এইভাবে সহজে বলা যাবে না। একদমই, কারণ এখন তো একটা ডেড এন্ডে প্রায় আমরা আটকে গেছি। কিন্তু ওই মানে আমরা যারা কাজ শুরু করেছিলাম আমরা প্রায় আটকে গেছি, আমরা আর পারছি না করতে বিভিন্ন কারণে। এবং সামনের দিনগুলো তো আমার তো ব্যক্তিগতভাবে খুবই কেন জানি না খারাপ হবে বলে মনে হয়। না করুক, সেরকম কিছু না হোক। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক বকিয়েছি, এত শরীর খারাপ নিয়ে আপনি এত কথা বললেন। আমার শেষ অনুরোধ, এই যে আর্টপৌরের যে প্রজেক্টটা, এই যে ছেলেপুলেগুলো করছে, এগুলো ইউটিউবে থাকবে, ভবিষ্যতে আরও 10 বছর পরেই আজকে আমাদের আড্ডাটা লোকে আরও 10 বছর 20 বছর পরে দেখবে ইন্টারনেট থাকলে। তো এই যে প্রচেষ্টাগুলোর সপক্ষে মানে কিছু আপনি বলুন। আমি জানি না মানে কি, এর ফিনান্স কি, এর ইকোনমিক্স কি, এটার সাস্টেনেন্স কি, এটার ভবিষ্যৎটা কি, কিছুই জানি না, যার জন্য আমি ঠিক বলতে পারি না। কিন্তু আপনি শুভেচ্ছা তো জানাচ্ছেন। কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিসের কিন্তু হচ্ছে, থেমে থাকলে কিছু হবে না, এগোতে হবে। সে থিয়েটারই হোক, সিনেমাই হোক, আর এই সমস্ত ইন্ডিভিজুয়াল এফোর্টগুলোই হোক, হ্যাঁ, যেগুলো হচ্ছে সেগুলো এগোতে হবে, পথ বের করতে হবে, নতুন পথ সন্ধান করতে হবে, আরও কী করে জিনিসটাকে, যেটা করছি সেই জিনিসটাকে আরও ভালো করা যায়, তার পথ বের করতে হবে। এইটাই। একদম একদম স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম ভালো থাকবেন।